জয়িতার জীবনধারার আরো একটা পর্বে তোমাদের স্বাগত। তোমরা তো ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সামনে চলে এলাম আজ সকালবেলাতে, কেননা আজ তো একটা স্পেশাল দিন। আজ বিবেকানন্দর জন্মদিন। সবার কাছেই স্পেশাল এটা, শুধু বাঙালি কেন, সমস্ত পৃথিবীর লোকদের কাছেই এটা স্পেশাল বলবো। আজ যারা সাত প্যাচে বাঁধা পড়েছিলে তাদের জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। আর আজ যারা পৃথিবীর আলো প্রথম দেখেছিলে তাদেরও জানাই অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, বড় হলে প্রণাম। হ্যাঁ, আজকে তো শুনলেন এবং সবাই জানেন, বাঙালি হিসেবে অত্যন্ত গর্বের একটা দিন যে আজকের দিনেই ভারতবর্ষকে, আমার মতে, এটা আমার ব্যক্তিগত মত, বিশ্বের দরবারে একবারে উন্নতশীল করে দিয়েছিলেন। তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। জন্ম 1863, শিকাগো ভাষণ সবাই জানেন 1893। মাত্র 30 বছরের একজন সন্ন্যাসী কিভাবে তার দেশকে, তার দেশের দর্শনকে সারা বিশ্বের মাঝে তুলে ধরেছিলেন, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তা শুরুতেই আজকে জয়িতাকে আমি বলছিলাম, দেখো বাঙালি যেহেতু, সুতরাং বিবেকানন্দ সম্পর্কে দু চারটে কথা বলা প্রয়োজন। জয়িতা বলছিল যে এই ধরনের কি প্রোগ্রাম কেউ দেখবে? আমি বলছি দেখবে, কারণ বিবেকানন্দ সবার, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিবেকানন্দ সবার। তার যে মত, সেখানে তিনি কাউকে ছোট বড় করেননি। আমি জাতি, ধর্ম, বর্ণের কথা বলছি। সুতরাং সবাই দেখবে, সবাই শুনবে, আর সবাই তো সব দেখে না, শোনে না, যেমন আমরাও। তা শুরুটায় আমরা একটা দেখব, একটা গান শুনব। কিন্তু গানটা জয়িতা করেছে, গানটা গতকাল গাওয়া হয়েছে এই অনুষ্ঠান উপলক্ষেই। কিন্তু গানের সঙ্গে সঙ্গে আমরা যে ছবিটা দেখব, বিবেকানন্দের ছবি, সেটা এঁকেছে আমাদের ছোট পাখি, মানে ছোট্ট পাখি। ওকে বলেছিলাম যে পাখি একটা ছবি এঁকে পাঠাবি, তৎক্ষণাৎ আঁকতে যেহেতু ভালোবাসে, মোটামুটি ভালো আঁকে, ও পাঠিয়েছে। তাহলে সুতরাং আমরা ওই গানটার সাথে সাথে ছবিটাও দেখে নিই। একটা বাচ্চা মেয়ে, ও আমার প্রিন্সেস। তোমাদের আগেও বলেছি আমার ছোট্ট পাখি। আমার তো মেয়ে নেই, ওই আমার মেয়ে। এবার আঁকতে না ভীষণ ভালোবাসে, জানো। আঁকা দিলে কিন্তু ওকে রং পেন্সিল আর কাগজ বা খাতা দিয়ে দিলে ও কিন্তু মানে ভীষণ মনোযোগের সঙ্গে আঁকাটা করে। পড়াশোনায় তো ভালো, তোমাদের আগেই বলেছি, খুব ভালো মেয়ে। আর আঁকতে এত ভালোবাসে। ওর এই 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখ ওর জাস্ট 9 পূর্ণ হয়ে 10-এ পড়লো। এইটুকুনি মেয়েও
সেই আন্দাজে কিন্তু ভালোই আঁকে, তাই না? এবার কেমন লাগলো ওর আঁকা ছবি সেটা কিন্তু জানাতে ভুলো না। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সঙ্গে সঙ্গে গানটা কেমন লাগলো, কার্বনে হারমোনিয়াম বাজিয়ে গান করা, সেটাও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এবার আমি একটা বিবেকানন্দের কথা পড়বো, আর যেহেতু আমি শিক্ষক সেই সম্পর্কে 2-4টে কথা বলবো। আশা করা যায় আপনাদের শুনলে খারাপ লাগবে না। লেখাগুলো আমি কম্পাইল করেছি বিভিন্ন জায়গা থেকে নিয়ে, নিজেরও কিছু কথা যুক্ত করেছি। শিক্ষক হিসেবে আমি কি চিন্তা করি, আমি বিবেক আলোকিত শিক্ষা চিন্তা নিয়ে কিছু বলবো, কিন্তু তার আগে বিবেকানন্দের এই কোটেশনটা বলতেই হয় এবং প্রাসঙ্গিকতা 1-2 কথা বলবো। মানে এই বর্তমান সময়ে সেই বিবেকানন্দের যে বিবেকানন্দকে নিয়ে যা হচ্ছে, নেতাজিকে নিয়ে যা হচ্ছে, সেই সম্পর্কে 2-1টা কথা বলবো। তিনি বলেছিলেন, হে ভারত ভুলিও না, নীচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমি কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের সমাজ আমার শিশু শয্যা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী। বলো ভাই ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত মা আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। তাহলে এখানে আমার 1-2 কথা বলার আছে। যে বীর সন্ন্যাসী এই কথাগুলো বলেছিলেন, যে তিনি ভারতবাসীকে গুরুত্ব দিয়েছিলেন, তিনি কোথায় থাকেন সেটাকে তিনি কিন্তু গুরুত্ব দেননি। আমি বলছি বিবেকানন্দ আমার মনে প্রাণে, আমার আচরণে, তাহলে ভারতবাসীও তো আমার ভাই, সকল ভারতবাসী আমার ভাই। তাহলে বিবেকানন্দের কথা বলবো এবং বিবেকানন্দের যে চিন্তাধারা সেটাকে মেনে চলবো না, তাহলে বিবেকানন্দ কি সত্যি আমার রইলেন? বা আমি কি বিবেকানন্দের কথা মুখে বললেও মনে অন্য কিছু ভাবছি না? এখানেই কিন্তু আমার একটা বিরাট প্রশ্নচিহ্ন রয়ে যায় মাঝে মাঝে। বিবেকানন্দের শিক্ষা চিন্তায় যাওয়ার আগে বিবেকানন্দ যখন খুঁজে চলেছেন ঈশ্বরকে, সবাইকে প্রশ্ন করছেন যে ঈশ্বরকে কোথায় পাবেন, তা রামকৃষ্ণের কাছে গিয়ে যখন বিবেকানন্দ বললেন আমি ঈশ্বরকে কোথায় পাব, রামকৃষ্ণ উত্তর দিয়েছিলেন যে আমি তোর মধ্যে ঈশ্বরকে দেখি, তুই যেমন ঈশ্বরও তেমন। মোটামুটি কথাটা এরকম। অর্থাৎ জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান। আমরা সবাই কি জীবের মধ্যে ঈশ্বর আছে এটা মেনে চলি? মুখে বিবেকানন্দকে মানি, কাজে বিবেকানন্দকে মানি না। চারিদিকে হানাহানি চলছে, জীবে প্রেম করে যেই জন, এটাই কি তার প্রমাণ? এবার চলে আসি বিবেকানন্দের শিক্ষাধারা প্রসঙ্গে। তিনি শিক্ষা চিন্তা নিয়ে কি বলেছিলেন ছোট করে বলবো, এটা আমি কম্পাইল করেছি। বিবেকানন্দ প্রথমেই বলেছিলেন মানুষের অন্তর্নিহিত মহত্বের বিকাশই হলো শিক্ষা। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দি পারফেকশনস অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে মহৎ হওয়ার সব রকমের সম্ভাবনাই থাকে। সত্যিই তো সবাই মহৎ হতে চায়, সে ভালো পথে হোক খারাপ পথে হোক। যেভাবে এই মহত্ব প্রকাশ পায় তাই শিক্ষা। তাহলে যিনি যার মহত্ব প্রকাশ করছেন তিনি সেই শিক্ষায় শিক্ষা লাভ করেছেন, যে পথে করছেন। জ্ঞান মানুষের অন্তরের উপলব্ধি, মন সব রকমের জ্ঞানের ভান্ডার। এই জ্ঞানের ভান্ডারের অস্তিত্ব উপলব্ধি করতে পারলে মানুষ জ্ঞানী হয়ে ওঠে। উপলব্ধিটাই তো চলে যাচ্ছে, জ্ঞানী কি করে মানুষ হবে? আমার মনে হচ্ছে সবাই অজ্ঞানী। শব্দটা ঠিক নয়, সবাই অজ্ঞান হয়ে আছেন, অজ্ঞানতা নিয়ে কথা বলছেন,
অজ্ঞান হয়ে সজ্ঞানতার ভান করছেন। স্বামীজি বলেছেন, লাইক ফায়ার ইন এ পিস অফ ফ্লিন্ট নলেজ এক্সিস্টস ইন মাইন্ড, সাজেশন ইজ দ্য ফ্রিকশন হুইচ ব্রিংস ইট আউট। একটু বাংলা বলে দিই, চকমকি পাথর দিয়ে আগুন জ্বালা যায়, কিন্তু স্বাভাবিক অবস্থায় সেই আগুনকে আমরা দেখতে পাই না। পাথরে আগুন জ্বলে, পাথর থেকে সেটাকে আমরা বুঝতে পারি। তার মধ্যে জ্বলে ওঠার সম্ভাবনা বা গুণ আছে বলেই সে জ্বলে ওঠে। আবার গাছের কথা ভাবুন, গাছ বড় হচ্ছে, গাছে ফুল হচ্ছে, ফল হচ্ছে, কিন্তু গাছের জন্য আমরা কি করছি? জল দিচ্ছি, সার দিচ্ছি, এর বেশি কি আমরা কিছু করছি? তার মানে তার প্রকাশিত হওয়ার সম্ভাবনা তার মধ্যেই রয়েছে, আমরা শুধু তাকে সাহায্য করতে পারি মাত্র। তাহলে শিশুর মধ্যেও কিন্তু এই যে জ্ঞান, মানুষের মধ্যে এই যে জ্ঞান অন্তর্নিহিত, এই যে শিক্ষা নামক যে পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমেই তার প্রকাশমানতা ঘটে। এইটাই কিন্তু বলার চেষ্টা উনি করেছিলেন। উনি বলেছিলেন শিক্ষা মহত্ব প্রকাশের প্রক্রিয়া, তাই না? জীবনের মহত্ব কোনো বিশেষ ক্ষেত্রে প্রকাশিত হয়, এ কথা তিনি বিশ্বাস করতেন না। তিনি উপনিষদ তো মানে গুলে খাওয়া বেদান্ত, উনি তো যখন ভাষণ দিচ্ছেন সবাই যে যার ধর্মগ্রন্থ রেখে গিয়েছেন, শিক্ষা সম্মেলনে, মহাধর্ম সম্মেলনে উনি গীতাকে রেখেছিলেন। সবাই অবাক হয়েছিলেন, হেসেছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যারা হেসেছিলেন তারাই তালি বাজিয়েছিলেন। তবে এখানে বলে রাখি একটু ছোট করে, আমি বলেছি মাঝে মাঝে প্রাসঙ্গিকতা বলবো বর্তমানের সঙ্গে। আজকাল অনেকে বক্তৃতায় হাততালি পান, কিন্তু সেই হাততালি কতটা মন থেকে আর কতটা হাত থেকে সেটা বোঝা যায় না। উত্তিষ্ঠিত জাগ্রত বলে যে আহ্বান ভারতবাসীকে তিনি করেছিলেন, সে ভারতবাসী দৈহিক দিক থেকে সমর্থ, মানসিক দিক থেকে পরিপক্ক, সেবায় অক্লান্ত, আধ্যাত্মিক চেতনায় সবার উচ্চে, অর্থাৎ তিনি ব্যক্তির সামগ্রিক বিকাশেরই কথা বলছেন। আমরা যা করছি, আমরা সবাই, আমি সবাইয়ের কথা বলছি, সমাজের সব স্তরের মানুষের কথা বলছি, আমরা কি ব্যক্তিত্ব বিকাশের পদ্ধতি করে চলেছি, না আমরা ব্যক্তিত্বহীনতায় ভুগছি, ব্যক্তিকে আরো নীচ করে চলেছি? আমার যথেষ্ট সন্দেহ আছে। মুখে বিবেকানন্দ, মনে কিন্তু নয়, কাজে তো নয়। এই যে মহত্ব, এর বিকাশ যে বাইরের প্রচেষ্টা হয় না, সেটা তিনি কিন্তু বিশ্বাস করতেন। আর আধ্যাত্ম চেতনা মানে তিনি বলেছিলেন যে মানুষের আধ্যাত্ম চেতনা স্বয়ং শিক্ষা বা আত্মসক্রিয়তার মাধ্যমে আসতে পারে। নিজে নিজে মানে বাইরে থেকে চাপিয়ে দিলে হবে না, আত্মসক্রিয়তার মাধ্যমে আসবে। তিনি বলেছেন, নো ওয়ান ওয়াজ এভার রিয়েলি টট বাই অ্যানাদার। সত্যি কেউ কাউকে শিক্ষা দিতে পারে না, শিক্ষা নিতে হয়। ইচ হ্যাজ টু টিচ হিমসেলফ, নিজেকে নিজে শিক্ষা দিতে হবে, অর্থাৎ সেই আত্মসক্রিয়তার মাধ্যমে শিক্ষা। একজন শিক্ষক বলে চলেছেন, আর শিশুরা বসে বসে শুনে চলেছে, কারণ সে জানে তার বাড়িতে আরো শেখানোর লোক আছে, টাকা পয়সা খরচ করার লোক আছে, সুতরাং শিখবে কি করে? আধুনিক শিক্ষা বিজ্ঞানে শিক্ষাকে যে ব্যাপক অর্থে ব্যবহার করা হচ্ছে, এই যে আত্মসক্রিয়তার মাধ্যমে শিক্ষা, সামগ্রিক বিকাশের শিক্ষা, তার কথা কিন্তু বিবেকানন্দ অনেক আগেই বলে গেছিলেন। মহত্ব বলতে তিনি আধ্যাত্মিক ভাবকে বোঝাতে চেয়েছেন। মানুষের সেবার মধ্যেই চরম আধ্যাত্মিক চেতনার প্রকাশ দেখেছেন। অতএব তাঁর কাছে মহত্ব মানুষকে বাদ দিয়ে কিছু নয়। সব মানুষের ভালো চেয়েছিলেন তো তিনি, আর আমরা সবাই যেভাবে মানুষের ভালো চাইছি, এবং আবার মুখে বিবেকানন্দর নাম বলছি যে বিবেকানন্দ আমার। আরে বিবেকানন্দ ভারতদের, বিবেকানন্দ প্রত্যেক ভারতবাসীর। বিবেকানন্দ কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, কারণ তিনি বলেছিলেন যে ভারতবাসী, আমার ভারতবাসী। শিকাগো সম্মেলনে তিনি যখন বললেন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা, মানে কি? বাংলা করে দাঁড়ালে আমি দেখেছি যেটা, আমার আমেরিকাবাসী ভ্রাতা ও ভগিনীগণ, বিশ্ব ভ্রাতৃত্বের কথা বললেন। আর আমরা আঞ্চলিক ভ্রাতৃত্ব বোধের কথা বলি।
বিবেকানন্দের সঙ্গে কোনো মিল পাওয়া যাচ্ছে? যায়। কিন্তু বিবেকানন্দ আমার, বিবেকানন্দকে নিয়ে আমরা প্রচার করি আসলে নিজে প্রচার পাওয়ার জন্য, নিজেরা প্রচার পাওয়ার জন্য আমরা কিন্তু এটা করে থাকি। এটা আমার একেবারে ব্যক্তিগত মত। আমি যা দেখি, যা বিবেকানন্দকে যে সম্পর্কে যেটুকু জানি, সেইটুকু ওপর ভিত্তি করে এই কথাগুলো বলছি। অতএব তার কাছে মহত্ব মানুষকে বাদ দিয়ে কিছু নয়। তিনি মানুষের অন্তর্নিহিত সকল রকম সত্তাকেই মহৎ হিসেবে বিবেচনা করেছেন। আধুনিক বৈজ্ঞানিক যে মনোবৈজ্ঞানিক ধারণা অন এডুকেশন সেইটা যে সাইকোলজিক্যাল যে কনসেপ্ট, সেইটা কিন্তু এইটা হলো ব্যক্তি স্বাতন্ত্র্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। অর্থাৎ যে যার নিজস্ব বৈশিষ্ট্য স্বাতন্ত্র্য অনুযায়ী বিকাশ লাভ করবে। একটা গাছকে, আম গাছকে যদি বলা হয় যে তুমি জল দিলেন, সার দিলেন, আর পরে বলছেন তোমার থেকে যাতে জাম হয়, কোনোদিন হবে? কোনোদিন হবে না। সে তার মতো বিকাশ লাভ করবে। আর প্রকাশ কিভাবে হবে? কোনো কিছুর প্রকাশ হবে একটা বিশেষ মাধ্যমে। কিভাবে হয়? মনের ভাব ভাষার মাধ্যমে, কর্মদক্ষতা কাজের মাধ্যমে, এইভাবেই হয়। দয়া, পরোপকারিতা ইত্যাদি মানুষের মহত্ব। এই যে মহত্বর মধ্যে দয়া, সততা, পরোপকারিতার কথা বলছি, সেটা কি সত্যি আজকাল দেখা যাচ্ছে? কিন্তু এগুলো যদি ব্যক্তির আচরণের মধ্যে, সমাজ পরিবেশে প্রকাশ না পায়, তাহলে এই মহত্বের কোনো মূল্যই থাকে না। সত্যি কি প্রকাশ পাচ্ছে দয়া চারিদিকে? আমাদের সমাজ ব্যবস্থায় সারা ভারতবর্ষে বিবেকানন্দের কথা মুখে বলছি, বিবেকানন্দের আচরণ আমাদের আচরণে দেখা যাচ্ছে না। তার মন আমাদের মনের মধ্যে এক ফোঁটাও প্রভাব ফেলেনি। দয়া, সততা, পরোপকারিতা, হ্যাঁ, একেবারে যে নেই তা নয়, কিন্তু সত্যি সত্যি তার কি প্রকাশমানতা ঘটছে? এ বিষয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। শিক্ষকের ভূমিকা সম্পর্কে তিনি বলেছিলেন, এখানে একটা কথা অবশ্যই বলবো, একজন ভাস্কর্য শিল্পী একখণ্ড পাথর নিয়ে কি করবেন তা তিনি আগে থেকে ঠিক করে নেন। যেমন ছবি আঁকার সময় চিত্রশিল্পী ঠিক করেন কি আঁকবেন। যেমন আমি গতকাল পাখিকে বলেছিলাম বিবেকানন্দের ছবি আঁকবি তুই, ও ঠিক একটা এঁকেছে, সেটা তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তাহলে হ্যাঁ, ও ওর মতো করে এঁকেছে। তার মানে কি? মানে কি দাঁড়াচ্ছে যে আমি আমার ছাত্রকে নিয়ে কি করব সেটা আমাকে শিক্ষক হিসেবে ঠিক করে নিতে হবে। আমার মনে হয় টিচার অ্যাক্টস অ্যাজ ফ্যাসিলিটেটর টু ব্রেক দ্য অ্যালকন অফ দি স্টুডেন্টস। অ্যালকন মানে প্রতিবন্ধকতা বলতে পারেন, অল্টারনেটিভ ধারণা বলতে পারেন। বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো যে গাছের পাতার রং কেমন, সে বলল নীল। এই ধারণাটা তার মধ্যে আছে। আপনি স্যার এই যে ধারণার প্রতিবন্ধকতা, সেটাকে সবুজ বললেন, তাকে বোঝালেন এই রংটা সবুজ, এইটা কিন্তু তার প্রতিবন্ধকতাটাকে দূর করে দিল। তার মানে শিশুর মধ্যে যে সম্ভাবনা আছে সেগুলোর বিকাশ পাবে, এটা শিক্ষকের কাজ। এবং সেই বিকাশ পেতে গিয়ে যে বাধাগুলো থাকবে, সেই বাধাগুলোকে শিক্ষক দূর করে দেবেন। কি দেবেন? সাজেশন দেবেন। এইটা কিন্তু মডার্ন এডুকেশন বলছেন, এবং এইটা মডার্ন এডুকেশনের হিউরিস্টিক মেথডের সঙ্গে একদম তুলনীয়। শিশুর বিকাশের উপর বিদ্যালয়ের সাথে সাথে কিন্তু বাড়ির পরিবেশের সমান প্রভাব রয়েছে, এটা কিন্তু জানতেই হবে। The parents as well as the teacher should inspire the child by the way they live their lives. সার্বিক শিক্ষার জন্য স্বামীজি মাতৃভাষার উপর জোর দিলেও ইংলিশ মানে ইংরাজি এবং সংস্কৃত শেখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। এটা আমি বলতেই চাই, কারণ ইংলিশ ইজ নেসেসারি ফর মাস্টারিং ওয়েস্টার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অ্যান্ড সংস্কৃত লিডস on into the depths of our vast store of classic. আমাদের নিজস্ব সংস্কৃতি জানতে হবে, তো নিজের সমাজকে জানতে হবে, তাই না? না হলে আচ্ছা, উনি যখন বক্তৃতা করলেন, উনি কি নিয়ে বক্তৃতা করেছিলেন? তিনি তো হিন্দু ধর্মকে রিপ্রেজেন্ট করেছিলেন ওখানে। হিন্দু ধর্ম তো শান্তির কথা বলে, হিন্দু ধর্ম তো সবাইকে নিয়ে চলার কথা বলে। আমরা কি সবাই চলি? সব ধর্মই তাই বলে, কিন্তু শুধু হিন্দু ধর্ম না, সব ধর্মের কথাই তাই।
পরিশেষে একটা কথা বলবো, যেটা আমি লিখেছিলাম সেটা পড়ে শোনাবই। বিবেকানন্দ's scheme of education, through which he wanted to build up a strong nation that will lead the world towards peace and harmony. এই যে সারা ওয়ার্ল্ডের পিস এবং হারমোনি, মানে তাদের মধ্যে সমঝোতা, মানে ভালো ভ্রাতৃত্ববোধ থাকবে, একসাথে চলবে, শান্তি থাকবে, ইজ স্টিল এ ফার ক্রাই। এখন কি আছে? নেই। আরে বাবা, বিশ্বের কথা ভাববো কি? ভারতবর্ষকে যদি দেখি সেটা নেই, হারমোনি পিস নেই। আবার যদি আঞ্চলিক স্তরে চলে আসি বিভিন্ন রাজ্যে, সেখানেও পিস হারমোনি নেই, স্টিল এ ফার ক্রাই। সত্যি, বাট ইট ইজ হাই টাইম দ্যাট উই গিভ সিরিয়াস থট টু হিজ ফিলোসফি of education and remembers his call to everybody, arise, awake and stop not till the goal is reached. আমি কেন এই কথা বললাম, তার কারণ আমি যদি শিশুকে শেখাতে পারি তার ধারণা তিনি কি বুঝেছিলেন, অর্থাৎ মনীষীদের সম্পর্কে আমরা যদি মানে আমাদের শিশুদের মানে বোঝাতে পারি, তাদের চরিত্র সম্পর্কে জানাতে পারি, এরা এক ভবিষ্যতের নাগরিক, এরা যখন হবে, এরা যখন বড় হবে, তখন নিশ্চয়ই ভারতবর্ষ ওই পিস আর হারমোনিতেই বিশ্বাস করবে। তাহলে মোটামুটি বিবেকানন্দর সম্পর্কে আমি বিশেষ কিছুই জানি না, তাও যেটুকু জানলাম এবং বুঝলাম সেটা বললাম। আর একটা কথা বলেছিলেন, যেটা বলে আমি শেষ করব, সেটা বিবেকানন্দ তার বাণীতে বলেছিলেন কোথাও একটা, আমি একদম হুবহু সেটা বলতে পারছি না, তবে এটা বলতে পারছি, যদি তোমার সামনে কোনো সমস্যা না আসে তাহলে জানবে তুমি ভুল পথে চলছো। অর্থাৎ সঠিক পথে চলতে গেলে সমস্যা আসবেই, আর প্রত্যেক সমস্যার তো সমাধান থাকে, তাই না? অর্থাৎ আমি বলতে চাই, কম্প্রোমাইজ করে চললে কোনো সমস্যা আসবে না। আপনি যত কম্প্রোমাইজ করবেন একটা সময় দেখবেন সেটারও শেষ আছে, এবং সেখানে গিয়ে আপনার কাছে কিন্তু সমস্যা আসবেই। সুতরাং সমস্যা আসুক, তিনিই তো বলে গেছেন সমস্যা কাটাতে, আমরা নিশ্চয়ই সেই সমস্যা কাটাতে সমাধানের পথ বেছে নেব। কেমন লাগলো অবশ্যই জানিও। আমি তো এত কঠিন কঠিন কথা বলতে পারি না, সেই জন্য আমি বললাম যে তুমিই বলো। আর আমি এত সুন্দর করেও কথা বলতে পারি না, যেটুকু বলি মানে সেগুলো তোমাদের কেমন লাগে তোমরা তো কমেন্ট বক্সে কমেন্ট করেই জানাও। কিন্তু যেহেতু ও মাস্টারমশাই, ওর বলা আর আমার বলা তো এক হবে না, তাই না? সেই জন্য আমিই বললাম, আজ আমি পুরো পাশে বসে চুপচাপ মাথা নাড়বো আর তুমি বলে যাবে। কেমন লাগলো অবশ্যই জানিও। আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, যারা করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, মানে কি বলবো, খুবই ভালো লেগেছে। আর তোমাদের জন্যেই একটু হলেও এগোতে পেরেছি। আর যারা করোনি তারা করে নিও। আর সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পেতে হলে বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলো না একদম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। হ্যাঁ, চলুন আমরা বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হই, তার মতাদর্শকে আমাদের জীবন দর্শনে রূপান্তরিত করি।